ইতিহাসে এমন কিছু নাম আছে তাই না, যাদের কথা ভাবলেই একটা অপরাজেয় শক্তির ছবি চোখের সামনে চলে আসে। আলেকজান্ডার দ্য গ্রেট, মানে ম্যাসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার, ঠিক তেমনই একজন ছিলেন। ভাবা যায়, মাত্র ৩০ বছর বয়সেই তিনি প্রাচীন পৃথিবীর অন্যতম বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, একেবারে গ্রিস থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি কোনো যুদ্ধেই হারেননি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এমন একজন অপরাজেয় দিগ্বিজয়, যিনি পারস্যের মতো বিরাট সাম্রাজ্যকে একরকম ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, তিনি ঠিক ভারতের বুকে এসে হঠাৎ করে থেমে গেলেন কেন? কি এমন হলো যে তার বিশ্বজয়ী সেনাবাহিনী আর এক পাও এগোতে রাজি হল না? দেখুন, এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে ইতিহাসবিদদের, সাধারণ মানুষকে ভাবিয়েছে। আর এই বিশাল রহস্যের কেন্দ্রে যে উত্তরটা লুকিয়ে আছে, সেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। উত্তরটা হলো প্রাচীন বাংলা। হ্যাঁ, ঠিকই শুনছেন। গঙ্গা রিড, যে অপ্রতিরোধ্য শক্তিকে গোটা দুনিয়ার কেউ থামাতে পারল না, তাকে থামিয়ে দিয়েছিল এই বাংলারই এক হারানো সাম্রাজ্যের ভয়। তো চলুন একটু পিছন ফিরে দেখি। আলেকজান্ডার যখন ভারতীয় উপমহাদেশে ঢুকলেন, তার সেনাবাহিনীকে থামানোর মতো কেউ ছিল না। একের পর এক রাজ্য জয় করে তাদের লক্ষ্য ছিল সোজা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলে যাওয়া। কিন্তু সেই অভিযানটা একটা রহস্যময় কারণে হঠাৎ করেই থেমে যায়। সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৩২৬ সাল। আলেকজান্ডার সিন্ধু নদ পার হলেন, রাজা পুরুষ সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ জিতলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। এরপর তিনি এসে পৌঁছালেন বিপাশা নদীর তীরে। বলতে গেলে তখনকার গ্রিকদের কাছে এটাই ছিল পরিচিত পৃথিবীর প্রায় শেষ সীমানা। আর ঠিক এখানেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা। দীর্ঘদিনের যুদ্ধ, ক্লান্তি আর সামনে কি আছে সেই অজানা ভয়, সব মিলিয়ে তার বিশ্বজয়ী সেনাবাহিনী বিদ্রোহ করে বসল। তারা সাফ জানিয়ে দিল, আর এক পাও নয়। কিন্তু ব্যাপারটা হলো, ম্যাসিডোনিয়ান সৈন্যদের এই ভয়টা শুধু ক্লান্তি বা হোমসিকনেসের জন্য ছিল না। তাদের আসল ভয়টা ছিল অন্য কিছু নিয়ে। বিপাশা নদীর ওপারে থাকা এক বিশাল আর খুব শক্তিশালী সাম্রাজ্যকে নিয়ে। আর এই কথা আমরা কোত্থেকে জানতে পারছি? খোদ আলেকজান্ডারের সঙ্গে থাকা গ্রিক ঐতিহাসিকদের লেখা থেকে। যেমন গ্রিক ঐতিহাসিক ডিওডরাস সিকুলাস কি লিখেছিলেন দেখুন। তিনি বলছেন, ওই নদীর ওপারে ছিল আরেকটা নদী, গঙ্গা। আর সেই গঙ্গার অববাহিকাতেই ছিল গঙ্গারিডি নামের এক প্রচণ্ড শক্তিশালী রাজ্য। আর এই গঙ্গারিডি হল আজকের প্রাচীন বাংলা। তো এই গঙ্গারিডি আসলে কেমন ছিল? গ্রিক আর রোমান লেখকদের বর্ণনা যদি আমরা দেখি, তাহলে জানতে পারি যে এটা ছিল গঙ্গার বদ্বীপ অঞ্চলের এক অত্যন্ত সমৃদ্ধ আর শক্তিশালী রাষ্ট্র। তাদের রাজার নামও পাওয়া যায়, অগ্রামেস বা জ্যান্ড্রামেস। কিন্তু তাদের আসল পরিচয় ছিল অন্য জায়গায়। সেটা হলো তাদের বিশাল সেনাবাহিনী আর বিশেষ করে তাদের ভয়ঙ্কর যুদ্ধ হাতির দল। ৪,০০০! সংখ্যাটা ঠিকই শুনছেন। গ্রিকদের বর্ণনা অনুযায়ী গঙ্গারিডি রাজ্যের প্রায় ৪,০০০ প্রশিক্ষিত যুদ্ধ হাতি ছিল। একবার ভাবুন তো, রাজা পুরুর বিরুদ্ধে যুদ্ধে মাত্র কয়েকশো হাতির মোকাবেলা করতেই আলেকজান্ডারের সেরা সৈন্যদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেখানে ৪,০০০ হাতির এক বিশাল বাহিনীর কথা শুনে তাদের মনোবল যে একেবারে ভেঙে পড়বে, সেটাই তো স্বাভাবিক, তাই না? বেশ, প্রাচীন পুঁথিতে তো এই পরাক্রমশালী রাজ্যের কথা বেশ ভালোভাবেই লেখা আছে। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে এই রাজ্যের অস্তিত্বটা কোথায়? প্রত্নতাত্ত্বিকরা কিভাবে খুঁজে পেলেন এই প্রায় হারিয়ে যাওয়া সাম্রাজ্যের চিহ্ন? এখান থেকেই কিন্তু আমাদের অনুসন্ধানটা আরও জমজমাট হয়ে উঠবে। বছরের পর বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা কিন্তু বসে থাকেননি। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এমন কিছু জায়গার সন্ধান তারা পেয়েছেন, যেগুলোকেই মনে করা হয় গঙ্গারিডি সভ্যতার একেবারে হার্টল্যান্ড বা কেন্দ্রবিন্দু। আর এই জায়গাগুলোই কিন্তু ইতিহাসের এক প্রায় ভুলে যাওয়া অধ্যায়কে আমাদের সামনে নতুন করে তুলে ধরেছে। দেখুন কিভাবে প্রাচীন লেখার সঙ্গে আজকের আবিষ্কারগুলো মিলে যাচ্ছে। যেমন ধরুন, গ্রিক ঐতিহাসিকরা গাঙ্গে বলে একটা বন্দরের কথা লিখেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা এখন প্রায় নিশ্চিত যে পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়ই ছিল সেই বিখ্যাত বন্দর। আবার অন্যদিকে বাংলাদেশের ওয়ারি বটেশ্বরকে মনে করা হচ্ছে তাদের সুরক্ষিত রাজধানী, কারণ ওখানেই দুর্গ আর বিভিন্ন সামরিক সরঞ্জামের চিহ্ন পাওয়া গেছে। তো পুঁথির কথা তো হলো, জায়গার কথাও হলো। চলুন এবার সরাসরি মাটির নিচ থেকে পাওয়া সেই সব বিস্ময়কর নিদর্শনের দিকে নজর দেওয়া যাক। এগুলোই কিন্তু এই হারানো সভ্যতার আসল বাস্তব প্রমাণ। এই যে দেখুন, চন্দ্রকেতুগড় থেকে পাওয়া এই অসাধারণ টেরাকোটার ফলকটা, এটা গঙ্গারিডিদের শিল্পকলার একটা দুর্দান্ত উদাহরণ। এর কারুকার্য, এর সূক্ষ্মতা দেখলেই বোঝা যায় তারা শিল্প সংস্কৃতিতে কতটা উন্নত ছিল। এটা শুধু একটা সুন্দর জিনিস নয়, এটা তাদের রুচি আর সফিস্টিকেশনের পরিচয় দেয়।
আসলে মাটি খুঁড়ে যা যা পাওয়া গেছে সেগুলোকে এক জায়গায় করলে একটা উন্নত নগর সভ্যতার পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। ভাবুন, সেখানে জমজমাট বাণিজ্য কেন্দ্র ছিল। সেই খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের রূপো আর তামার মুদ্রা ব্যবহার হতো। পোড়া মাটি, হাতির দাঁত, এমনকি দামি পাথরের তৈরি অসাধারণ সব শিল্পকর্ম। খনা মিহিরের ঢিবির মতো ইটের তৈরি মন্দিরেরও খোঁজ পাওয়া গেছে। এই দেবী মূর্তিটার দিকে একবার দেখুন। এর পোশাক, এর গয়নার সূক্ষ্ম কাজগুলো, এগুলোই তখনকার মানুষের উন্নত জীবনযাত্রার প্রমাণ। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, তারা শুধু দুর্ধর্ষ যোদ্ধাই ছিল না, তারা ছিল অত্যন্ত দক্ষ শিল্পী আর কারিগরও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? গঙ্গারেডি কোনো বিচ্ছিন্ন একলা রাজ্য ছিল না, বরং এটা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা বিশাল কেন্দ্র বা হাব। যেমন এখানে রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যের প্রমাণ হিসাবে রুলেটেড মৃৎপাত্র পাওয়া গেছে। আবার জাহাজে ছবি দেওয়া সিলমোহরগুলো প্রমাণ করে তাদের বিশাল সামুদ্রিক বাণিজ্যের কথা। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও তাদের মজবুত বাণিজ্যিক সম্পর্ক ছিল। এর একটা চমৎকার উদাহরণ হল এই কর্নেকোপিয়া মোটিফটা। এটা প্রাচুর্যের একটা গ্রিকো রোমান প্রতীক। আর এই জিনিসটা যখন চন্দ্রকেতু করে পাওয়া যায়, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে বাংলার সঙ্গে পশ্চিমা বিশ্বের সরাসরি সাংস্কৃতিক আর অর্থনৈতিক যোগাযোগ ছিল। ভাবা যায়? তাহলে এই সব কিছু থেকে আমরা ঠিক কী সিদ্ধান্তে আসতে পারি? এই যে এত সব আবিষ্কার, এগুলো আমাদের ইতিহাস সম্পর্কে ধারণাকে কিভাবে বদলে দিচ্ছে? দেখুন, সবচেয়ে বড় কথাটা হলো গ্যাঙ্গারিডির এই গল্পটা আমাদের ইতিহাসকে নতুন করে দেখতে শেখায়। এটা প্রাচীন বাংলাকে শুধু একটা স্থানীয় শক্তি হিসেবে নয়, বরং বিশ্বের দরবারে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। এমন এক শক্তি যা খোদ আলেকজান্ডার দ্য গ্রেটের বিশ্ব জয়ের অভিযানকে থামিয়ে দিয়েছিল। কাজী বাংলার এই ইতিহাস শুধু আমাদের নয়, এটা আসলে বিশ্ব ইতিহাসেরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রসঙ্গে নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেনের একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যেহেতু চন্দ্রকেতু গড়কে কেন্দ্র করে অনেকগুলো সভ্যতা গড়ে উঠেছে, তাই বাংলার আসল ইতিহাসকে পুনর্নির্মাণ করতে হলে এই অঞ্চলে আরও খনন কার্য চালানোটা অপরিহার্য। মানে এখনও হয়তো অনেক রহস্য মাটির নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, তাই না? যে আলেকজান্ডারের মতো দিগ্বিজয়কে থামিয়ে দেওয়া এক বিশাল শক্তিশালী সাম্রাজ্যের গল্পই যদি হাজার হাজার বছর ধরে এভাবে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে, তাহলে এই বাংলার মাটিতে আরও কত এমন অজানা ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে। বিষয়টা সত্যিই ভাবার মতো।